আজ 25শে বৈশাখ, কবিগুরুর 163তম জন্মজয়ন্তী। ডিজিটাল প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও নতুন প্রজন্ম পড়ছে রবীন্দ্র সাহিত্য। গবেষক বলছেন, তার শিক্ষা দর্শন, প্রকৃতি ভাবনা, গ্রাম কেন্দ্রিক বিশ্বচিন্তা আজও সংকট সমাধানের সূত্র। প্রেম, ব্রহ্মসঙ্গীত থেকে শুরু করে ঋতুভিত্তিক গান এখনো ছুঁয়ে যায় বাঙালির মনন। নানা আয়োজনে দেশজুড়ে পালন হচ্ছে তাঁর জন্মজয়ন্তী। কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিশ্বর কাছারি বাড়িতে বসেছে রবীন্দ্র উৎসব ও মেলা। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাদ্দিন ফরিদ। জানিয়ে দেব বার্তাকক্ষের সর্বশেষ। প্রথম ধাপে 139 উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। বৃষ্টির বাধায় সকালে উপস্থিতি কম, 22টিতে ইভিএম, বাকিগুলোতে ব্যালটে ভোট। দেশে বাড়ছে থ্যালাসেমিয়ার প্রকোপ, বাহক 2,20,00,000 মানুষ। বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার তাগিদ। অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টায় ভূমধ্য সাগরে মৃত্যু হওয়া 12 ভাগী বাংলাদেশি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে অভিবাসনের চেষ্টা। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। এছাড়া সংবাদে আরও যা থাকছে: শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদির জুনায়েদকে অব্যাহতি, প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এবারে জানাবো বিস্তারিত খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। বেশ কিছু এলাকায় সকাল থেকে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম। সব কেন্দ্রেই কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে 22টি উপজেলায় ইভিএমে ও বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। নির্বাচনে সব ধরনের আয়োজন শেষ করেছে কমিশন। দেশের মোট 495 উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী 485 উপজেলায় 4 ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপে মোট 1635 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ ধাপে চেয়ারম্যান পদে 8, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন করে মোট 28 জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 5 উপজেলায় 3 পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 15 জন। ভোটার প্রায় 3,14,00,000, ভোট কেন্দ্র প্রায় 12,000, ভোট কক্ষ প্রায় 78,000। প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে 17 জন সদস্য ও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 18 থেকে 19 জন করে নিরাপত্তা সদস্য থাকবে। দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে 19 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 20 থেকে 21 জন করে থাকবে নিরাপত্তা সদস্য। উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটের আগের দিন নির্বাচনী এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে 418 প্লাটুন বিজিবি। সেই সঙ্গে উপজেলা নির্বাচনের ব্যালট বাক্সে নিরাপত্তা সহ ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে আনসার ভিডিপির 1.5 লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। সবশেষ 2019 সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে 5 ধাপে ভোট হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের আরো খবর জানাতে এবার মাদারীপুর, বগুড়া ও লক্ষ্মীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব মাদারীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। শুরুতে একটু আবহাওয়া পরিস্থিতির খবর জানাবেন, আর ভোটারদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে?
এখানে মাদারীপুরের কথা যদি বলি, সকালে বৃষ্টি হয়েছে এবং এখনো আকাশে মেঘ রয়েছে, অর্থাৎ সূর্যের দেখা এখনো মেলেনি। আমরা যদি আকাশের পরিস্থিতির কথা বলি তাহলে সকালের দিকেই বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির প্রভাব কিছু খানিকটা ভোটে পড়তেও পারে। তবে আমরা যেই ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মাদারীপুর পৌরসভার 1 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের যারা ভোটার তারা এখানে ভোট দিবেন। কেন্দ্রের নাম হচ্ছে আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই ভোট কেন্দ্রে 1980 হচ্ছে নারী ভোটার এবং প্রায় 2287 মতো হচ্ছে পুরুষ ভোটার। সেক্ষেত্রে প্রায় 5,500-6,500 মতো ভোটার, কিন্তু উপস্থিতি একদমই কম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যাদের দেখছেন তারা মূলত ভোট গ্রহণ সংশ্লিষ্ট কিংবা এজেন্ট অথবা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য, আনসার সদস্যরা আসলে এখানে দায়িত্ব পালন করছেন। লাইনে দাঁড়াতে হচ্ছে না। ভোটের পরিবেশ নিয়ে যদি বলি, আসলে এখন পর্যন্ত বাধা বিঘ্নের বা বড় রকম সংঘাতের কোনো অভিযোগ নেই। আমরা এই কেন্দ্রটির বাইরেও আরও অন্তত 4টি কেন্দ্রে গিয়েছি এবং সেখানের পরিস্থিতি আসলে একই রকম। যাদের কাছেই জানতে চেয়েছি তারা যেটি বলছেন, তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন, তবে উপস্থিতি একদমই হাতে গোনা, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে কাউকে ভোট দিতে হচ্ছে না। যারা আসছেন তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। এটি হচ্ছে আসিবুর রহমান খান, অর্থাৎ শাহজাহান খান ছেলে। তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার চাচা অর্থাৎ শাহজাহান খানের যিনি চাচাতো ভাই শফিক খান, পাবিলুর রহমান শফিক খান, তিনিও মূলত এই কেন্দ্রে ভোট দেন। অর্থাৎ শাহজাহান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তার বাসার সামনের যে ভোট কেন্দ্রটি সেখানকার পরিস্থিতি আমরা আসলে দর্শকদেরকে দেখাচ্ছি। সাধারণ ভোটাররা যেটি বলছেন যে নির্বিঘ্নে প্রভাবহীনভাবে তারা আসলে ভোট দিচ্ছেন, কেউ তাদেরকে বাধা প্রয়োগ করছেন না। এর বাইরে এই উপজেলাতে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি 5 প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পরিমাণে র্যাব, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। অর্থাৎ নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা সেই রকম কোনো বাধার কিংবা এজেন্ট বের করে দেওয়ার আসলে কোনো খবর পাইনি। যদিও এখানকার প্রতিপক্ষ যিনি পাবলিউর রহমান শফিক খান, তার চিফ এজেন্ট ইয়াদ আলী, অর্থাৎ মাদারীপুর পৌরসভার যিনি মেয়র ইয়াদ আলী, তিনি আসলে একটি অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে বেশ কয়েকটি কেন্দ্রে তাদের মোটরসাইকেল এজেন্ট বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা সেই কেন্দ্রগুলোতে খবর নিয়ে দেখেছি এবং তিনি যে অভিযোগটি করেছেন তার আসলে সত্যতা আমরা পাইনি। এখন পর্যন্ত 1 ঘন্টা ভোট হলো, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি খুবই কম, সেজন্য কেউ কেউ আবহাওয়াকে দোষছেন। তবে নির্বিঘ্নে বাধাহীন অবাধে আসলে সাধারণ মানুষ যারা তারা আসলে ভোট দিতে আসছেন, তবে উপস্থিতি একদমই হাতে গোনা এবং খুবই কম। আলামিন আমাদের সাথেই থাকবেন। এবার একটু বগুড়াতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়াতে আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? সকালে তো বগুড়ায়ও নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, তো আবহাওয়া পরিস্থিতিতে ভোটারের উপস্থিতি কি একটু কমেছে কি? হ্যাঁ, বৃষ্টি সকালেই হয়েছে এবং এখনো গুড়ি গুড়ি পড়ছে এবং আবহাওয়ার যে অবস্থা সেটি মূলত এই যে ভোটার তাদের চলাচলের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করেছে, যে কারণে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অনেক কম, এটি বলছেন যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা। আর আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছে এটি গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমি ভোট শুরু হওয়ারও প্রায় 10 মিনিট আগে পৌঁছেছি। তখন থেকে এখন পর্যন্ত যে উপস্থিতি দেখছি সেটি বলা যায় যে এই কেন্দ্রের তুলনায় খুবই কম। এর আগে যখন উপজেলা নির্বাচন বা সংসদ নির্বাচন আমরা দেখেছি, এখানে দীর্ঘ লাইন দেখতে পেয়েছি ভোটারদের, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে একেবারেই আজকে ভোটার শূন্য মাঠ এবং যে 2-1 আসছে সেটি একেবারেই হাতে গোনা, অনেকটা দায়িত্ববোধ থেকেই চলে এসছে এবং তারা এসে ভোট দিয়েছেন। আমি একটু আগে প্রিজাইডিং অফিসারের কাছে যে তথ্য পেয়েছি তাতে এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 3,887 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,871 আর নারী ভোটার 2,016। কিন্তু এখন পর্যন্ত ভোটের যে কাস্ট যেতে আমি 1 ঘন্টায় পেয়েছি তাতে 10টি বুথে ভোট পড়েছে 30টি মাত্র, 3টি বুথে কোনো ভোটই পড়েনি আর 2টি বুথে 1টি করে পড়েছে। এর বাইরে 1টি বুথে খুব বেশি ভোট পড়েছে 12টি, এরপরে 5 আর 6 এরকম অবস্থা। এর বাইরে আমি অন্যান্য এলাকায় খবর নিয়েছি, সেসব এলাকা থেকেও আমরা একটা তথ্যই পাচ্ছি যে এই আবহাওয়ার কারণে আসলে ভোটারদের উপস্থিতি কম এবং ভোটও পড়ছে খুবই কম। বলা যায় যে একেবারেই সেই সব কেন্দ্রের আগের যে ঐতিহ্য সেটাকে ভেঙে একেবারে ভোটারদের উপস্থিতি কম। আর বগুড়ায় আজ 3টি উপজেলায় ভোট হচ্ছে, গাবতলী, সারিয়াকান্দি এবং সোনাতলা। এই 3টি উপজেলার 222টি কেন্দ্রে 6,41,000 ভোটারের নির্বিঘ্ন ভোটকে নিশ্চিত করতে প্রায় সব মিলিয়ে 4,000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এর মধ্যে বিজিবি রয়েছে, র্যাবও রয়েছে। হাসিবুর আমাদের সাথেই থাকবেন। এই পর্যায়ে আমরা লক্ষ্মীপুরে যাব, সেখানে রয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, মাদারীপুর এবং বগুড়াতে আমরা যেটা দেখলাম যে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি একটু কম দেখা গেছে, লক্ষ্মীপুরের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আপনার কেন্দ্রের অবস্থা জানাবেন।
উত্তরে যে দুইটি উপজেলা ভোট হচ্ছে, যে রামগতি এবং কমলনগর, এই দুইটি উপজেলায় কিন্তু আমরা দেখছি এখানে যে ভোটার যে উপস্থিতি একদম কম। অর্থাৎ এই বৃষ্টি, ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। এই বৃষ্টির কারণে মূলত ভোটার উপস্থিতি কম বলে এখানকার যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন বা ভোটার রয়েছেন বা প্রার্থী রয়েছেন তারা জানিয়েছেন। তারা বলছেন ভোটার দিন দিনে বেলা যখন বাড়বে, বৃষ্টি যখন কমবে তখন ভোটার বাড়বে। তবে যদি আমি আপনাকে একটু দেখাই, আমি এখন যে কেন্দ্রে রয়েছি, কেন্দ্র হলো তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এখানে 4700 ভোটার রয়েছে। এই ভোটার মধ্যে ইতিমধ্যে আমরা 1 ঘন্টার বেশি সময় হয়েছে ভোট শুরুর, যে 50টি ভোট কাস্টিং হয়েছে। এমনকি আমরা এখানে যে প্রিজাইডিং অফিসার বা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি। এর বাইরে কিন্তু যে অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে, যে আরও যে কেন্দ্র রয়েছে, টোটাল 2 উপজেলায় 143টি কেন্দ্র। প্রত্যেকটি কেন্দ্রে একই অবস্থা, ভোটার উপস্থিতি একদম কম। তবে এখানে দুইটি উপজেলা ভোটার সংখ্যা 3,84,927 জন। এর মধ্যে আমাদের এই যে দুইটি উপজেলা প্রার্থী রয়েছে, চেয়ারম্যান 11 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ 16 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 6 জন। এই প্রার্থীরা কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেন নাই। আমি এখন যে কেন্দ্রে আছি, এই কেন্দ্রে 2 জন প্রার্থীর ভোট কেন্দ্র, তারাও ভোট দিয়েছেন কিছুক্ষণ আগে। মেজবাউদ্দিন যে কাপড়ি এবং বাবুল খান, তারাও ভোট দিয়েছেন। তারা ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত যে পরিবেশ, সে পরিবেশ তাদের অনুকূলে রয়েছে এবং পরিবেশ এখন পর্যন্ত ভালো। কোনো ধরনের শুরু থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে যে প্রচারের শেষে আজ ভোট হচ্ছে। তবে ভোটার যে উপস্থিতি সেটি একদম কম। যে হাতে গোনা ভোটার উপস্থিতি যারা আসছেন, তারা লাইনে না দাঁড়িয়ে তারা সুন্দরভাবে তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। মৃত্যুভয় উপেক্ষা করে 2007 সালের এই দিনে লন্ডন থেকে না ফিরলে দেশে গণতন্ত্র ফিরত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, সেদিন সরকারের নিষেধাজ্ঞা মানেননি তিনি। 2007 সালে আজকের দিনে সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা ও বাধা উপেক্ষা করে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সংসদ অধিবেশনে সেদিনের স্মৃতিচারণ করেন তিনি। বলেন, 1981 সালের 17 মে প্রথমবার আওয়ামী লীগের সভাপতি হিসেবে বাংলাদেশে ফিরেছিলেন তিনি। এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গ্রেপ্তার হুমকি উপেক্ষা করে 2007 সালের 7 মে লন্ডন থেকে দেশে ফেরেন শেখ হাসিনা। নিজের এই সাহসী পদক্ষেপ এবং দলীয় নেতাকর্মীদের আত্মত্যাগের কারণেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল, আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম, আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। জ্বালানি সংকটে লোডশেডিং করতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। আর তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে বিটিআরসিকে অনুরোধ জানানো হবে। পুরো এপ্রিল জুড়েই ছিল তীব্র তাপ প্রবাহ। গরমে বিপর্যস্ত ছিল জনজীবন। এর সঙ্গে যোগ হয় লোডশেডিংয়ের দুর্ভোগ। সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে লোডশেডিংয়ের কারণ জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। প্রতিমন্ত্রী বলেন, ক্যাপটিভ সহ 30,277 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের, কিন্তু এখন পর্যন্ত এবছর সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। কোভিড-19 মহামারীর পরবর্তীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এর ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কিছু কিছু স্থানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সাময়িক অসুবিধা হচ্ছে। এছাড়া অস্বাভাবিক গরম ও দেশের কোথাও কোথাও তাপদাহের কারণে
বিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো অপসাংবাদিকতা করছে, যা পেশাদারিত্বের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টালগুলো এবং এর বাইরে যত পোর্টাল যেগুলো অ্যাপ্লিকেশন করেছে, প্রক্রিয়াধীন আছে, তার পুরো লিস্টটা আমি বিটিআরসিকে পাঠাবো এবং এই লিস্টের বাইরে যত অনিবন্ধিত এবং এমনকি একটা অ্যাপ্লিকেশনও করে নেই যারা, তাদের সবগুলো পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো। অধিবেশনের শেষে স্থায়ী কমিটির সুপারিশ করা গ্রাম আদালত সংশোধন বিল 2024 পাশ করা হয়। সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবছর বাহক আর রোগী বাড়লেও থ্যালাসেমিয়ার প্রতিরোধে সরকারি উদ্যোগ নেই বললেই চলে। এখনও বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক হয়নি। গর্ভাবস্থায় রোগ নির্ণয় পরীক্ষার ব্যবস্থাও নেই কোনো সরকারি হাসপাতালে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান আইদেশির জরিপ বলছে থ্যালাসেমিয়ার বাহক 2,20,00,000 মানুষ। দুই ভাই মোরসালিন, মোস্তাহিদ, দুইজনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মাসে রক্ত নিতে হয় 2 বার। রক্ত সংগ্রহের জন্য তাদের মা গেছেন পাশের প্রতিষ্ঠানে। থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এমন অনেক রোগী রয়েছে। একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছেই, সঙ্গে বাড়ছে পরিবারের ভোগান্তিও। অক্সিজেনের অভাবে আমি গত 2 মাস আগে অসুস্থ হয়ে গেছি, মানে হার্টে আয়রন জমে, তারপরে ব্লাড আমার অতিরিক্ত ব্লাড লাগে। প্রতি মাসে আমার ব্লাড লাগতো 3-4 ব্যাগের উপরে। এই যে আমাদের ভুলের কারণে তো একটা বাচ্চা খুব কষ্ট পাইতেছে, ও দিনের পর দিন সারা জীবন এরকম অসুস্থ থাকবে। তারপর বাপ মারও যেরকম কষ্ট, বাচ্চারও ঠিক এতটাই কষ্ট। চিকিৎসকেরা বলছেন বিয়ের আগে রক্ত পরীক্ষা করে 2 বাহকের মধ্যে বিয়ে বন্ধ করা গেলে রোগের বিস্তার দ্রুত কমানো যেত। কিন্তু এ নিয়ে নেই নাগরিক সচেতনতা, নেই সরকারের উদ্বেগও। তো 2 জন বাহকের মধ্যে বিয়েটা কমাতে হবে অথবা বন্ধ করতে হবে, এবং সেটা করা সম্ভব হলেই কিন্তু থ্যালাসেমিয়ার জন্মহার কমে আসবে। তো এই জন্য সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে, যেটা হচ্ছে বিয়ের আগে রক্ত পরীক্ষাটা বাধ্যতামূলক। গর্ভাবস্থায় 11 থেকে 18 সপ্তাহের মধ্যে ভ্রূণের ডিএনএ পরীক্ষা করে থ্যালাসেমিয়া নির্ণয় করা যায়। আগে ভারতে নমুনা পাঠানো হলেও এখন দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান এই পরীক্ষা করে, তবে তা ব্যয়বহুল। বাচ্চার ডিএনএ অ্যানালাইসিস করে এবং মা বাবার ডিএনএ অ্যানালাইসিস করে এটা একেবারে সাথে সাথে বলে দেওয়া যাবে যে বাচ্চাটা আসলে অ্যাফেক্টেড কিনা। তাহলে আমরা যদি থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে চাই তাহলে বাহক নির্ণয় হলো প্রথম স্টেপ। থ্যালাসেমিয়ার চিকিৎসা করা অত্যন্ত ব্যয়বহুল এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যেটি নিশ্চিত চিকিৎসা সেটি করা ব্যয়বহুল। কাজে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করতে হলে, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম কমাতে হলে, অর্থাৎ যদি সুস্থ সন্তানের জন্ম নিশ্চিত করতে চায়, তাহলে সরকারি পর্যায়ে কিন্তু ল্যাবগুলোকে এই টেস্ট করার সক্ষমতা অর্জন করতে হবে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর শরীরে হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হয় না, তাই অন্যের রক্ত নিয়ে বাঁচতে হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া অবৈধ অভিবাসন প্রত্যাশীদের 12% বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হয়েছে দুর্যোগে 2022 সালে এদেশের 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংস্থাটি আরও জানায় 13 বছরে বাংলাদেশের প্রবাসী আয় বেড়েছে $10.5 বিলিয়ন বেশি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে IOM এর মহাপরিচালক অ্যামি পোপ অভিবাসন বিষয়ক বৈশ্বিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে বাস্তুচ্যুতির তালিকায় এশিয়ায় বাংলাদেশকে 5ম অবস্থানে রেখেছে সংস্থাটি। IOM বলছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে মারা যাওয়া মানুষের 12%ই বাংলাদেশি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন অভিবাসন প্রত্যাশীর সংখ্যা দিন দিন বাড়ছে। But we need migration that is strategic,
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রা করতে গিয়ে মারা যাওয়া অভিবাসীদের 12% বাংলাদেশী। জলবায়ু পরিবর্তনের কারণে নিয়মিত অভিবাসন চ্যালেঞ্জ হয়ে পড়েছে। দেশগুলোর সমন্বিত চেষ্টা ঝুঁকি কমিয়ে আনতে পারে। And a set of policy outcomes that focus on the data. অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জটিল বৈশ্বিক পরিস্থিতিতে নিরাপদ অভিবাসনের জন্য দেশগুলোর সমন্বিত চেষ্টার উদ্যোগ বেশ কঠিন হয়ে পড়েছে। সমসাময়িক অভিবাসন রাজনীতি অর্থনীতি এবং ভৌগোলিক অবস্থার বাস্তবতায় প্রভাবিত। সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া অভিবাসন ব্যবস্থাপনাকে সফল করা সম্ভব নয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে সন্ত্রাসবাদ, মানব পাচার ও মাদকের চ্যালেঞ্জে রয়েছে বাংলাদেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 36% অভিবাসী। আশা করি IOM এর এই বৈশ্বিক রিপোর্ট বৈষম্য দূর করবে। দ্রুতই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জোরালো ভূমিকা রাখবে IOM। IOM এর হিসাবে 2000 থেকে 2022 সালের মধ্যে বিশ্বজুড়ে প্রবাসী আয় বেড়েছে 650%। 2010 সালে বাংলাদেশের রেমিটেন্স এসেছিল $10.85 বিলিয়ন। 2022 সালে তা হয়েছে $21.5 বিলিয়ন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ 163তম রবীন্দ্র জয়ন্তী। এত বছর পরও ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন প্রজন্ম কি রবীন্দ্র সাহিত্য পড়ছে? এ প্রশ্নে প্রকাশকেরা জানাচ্ছেন, দিন দিন কবিগুরুর বই বিক্রি আরও বাড়ছে, বেরোচ্ছে নতুন নতুন সংস্করণও। অন্যদিকে গবেষকরা বলছেন, সভ্যতার সংকট বা যুদ্ধময় বিশ্বে এখনও পথ দেখান রবীন্দ্রনাথ। তাঁর শিক্ষা দর্শন, প্রকৃতি ভাবনা, গ্রামকেন্দ্রিক বিশ্বচিন্তা আজও সংকট সমাধানের সূত্র। বাঙালির জীবনে রবীন্দ্রনাথ যেন প্রতিদিনের সূর্য, সারাক্ষণ দিয়ে যাচ্ছেন আলো। তবে প্রশ্ন জাগে, বর্তমান প্রজন্ম কি তাকে পড়ছে, শুনছে তার গান, নাকি শুধু তাকে ধারণ করছে পোশাকে আশাকে? আমরা রবীন্দ্রনাথকে মনের প্রাণে ধারণ করেই বিদায় সেটাকে টি শার্টের মধ্যে ফুটিয়ে তুলেছি। তার যে একটা চিন্তাধারা যে সমাজকে উন্নত করার, সেটা প্রত্যেকটা স্তরের মানুষের, সেই জিনিসটা খুব সুন্দর। বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকদের একটা জায়গায় বিভিন্ন আসনে বসাই, সেখানে দেখা যাবে সর্বোচ্চ যে আসনটা, সেখানে আমরা সবসময় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেই রাখি। 2001 সাল পর্যন্ত কবিগুরুর বই প্রকাশের এখতিয়ার ছিল শুধু বিশ্বভারতীর। সত্ত্ব উঠে যাবার পর দেশের নানা প্রকাশনী প্রকাশ করছে তার বই। প্রকাশকরা জানাচ্ছেন, এ বই বিক্রি দিন দিন বাড়ছে। এবারের 21শে বইমেলায় পাঠক সমাবেশ সবচেয়ে বেশি বিক্রি করেছে তাদের গীতাঞ্জলি। বাতিঘরের শেষের কবিতার 6ষ্ঠ মুদ্রণ বাজারে। 5 বছরে বিক্রি প্রায় 6000 কপি। এত বড় গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথের উপন্যাস, গোড়াই তো অনেক বড় উপন্যাস, তার মানে সব উপন্যাস, রবীন্দ্রনাথের নাটক, আপনি দেখবেন যে রবীন্দ্রনাথের চিঠিপত্র, সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েই চলেছে। এটা তো সহজেই অনুমেয় যে রবীন্দ্রনাথের পাঠক ক্রমান্বয়ে বাড়ছে। শিল্প সাহিত্য দর্শনের পাশাপাশি বাঙালির ফ্যাশন ও মানুষ গঠনেও বড় প্রভাব রবীন্দ্রনাথের। রবি ঠাকুর আমার অন্তরে সবসময় আছে। আমার এই জগতে, ফ্যাশন জগৎ বলেন, আর্টিস্টিক জগৎ বলেন, সব কিছুতে রবি ঠাকুর আমার অন্তরে। কেন? উনি কি না করতে পারতেন? গান লিখতেন, নৃত্যনাট্য, ডাইরেকশন, তারপর লেখালেখি। কাজেই রবি ঠাকুর আমার জন্য এখানে। প্রকৃতি ধ্বংস করে নগরায়ণ চাননি রবীন্দ্রনাথ। তার শিক্ষায় প্রতিটি গাছ হবে শিশুর শিক্ষক। তবে সে শিক্ষা এখন পিছু হটছে। এ সংকট উত্তরণেও রবীন্দ্রনাথেরই দ্বারস্থ হতে বলছেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তার প্রকৃতি চিন্তা, যেমন তিনি নগরায়নের বিরুদ্ধে ছিলেন, যদিও জানতেন নগরায়ন অবধারিত, কিন্তু অরণ্যকে ধ্বংস করে নগর যদি গড়া হয়, তিনি বলছেন তোমার নগর তুমি নিয়ে নাও, কিন্তু আমার অরণ্য তুমি আমাকে ফিরিয়ে দাও। এখন তো আমরা সেটাই ভাবছি। রবীন্দ্রনাথের আরও প্রয়োজন, কারণ তার গ্রাম কেন্দ্রিক বিশ্বচিন্তাকে আমাদের ধারণ করতে হবে। তিনি একই সঙ্গে স্থানীয় আবার বৈশ্বিক। তিনি আরও বলছেন, যতদিন হিংস্র রাষ্ট্রশক্তি পৃথিবীকে বিভৎস করে তুলবে, সাম্প্রদায়িকতা ও নৈতিকতার সংকট থাকবে, ততদিন রবীন্দ্রনাথের উদার চিন্তা আমাদের পথ দেখাবে। অনিমেষ কর,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাচারি বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা। তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় রবীন্দ্র স্মৃতি জাদুঘরে গবেষক ভক্ত সাধারণ দর্শকদের আনাগোনা কম। সংগ্রহের উদ্যোগ না নেয়ায় বিশ্বকবি স্মৃতি সম্বলিত অনেক নিদর্শন ছড়িয়ে আছে বিভিন্ন স্থানে। কবির জন্মদিবস 25শে বৈশাখ ঘিরে জাতীয় পর্যায়ে রবীন্দ্র উৎসব ও মেলায় আসেন দেশ বিদেশের রবীন্দ্রপ্রেমীরা। 1905 সালে অক্সফোর্ড থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন বই সংগ্রহ করে কাছারি বাড়িতে আনেন। সেসব বইয়ের ঠাঁই হয়নি রবীন্দ্র স্মৃতি জাদুঘরে। বইগুলো পড়ে আছে পাশের শিক্ষা প্রতিষ্ঠানে। বিশ্বকবির প্রতিষ্ঠিত কৃষি সমবায় ব্যাংকের লোহার সিন্দুকটিও স্থান পায়নি জাদুঘরে। আর ব্যাংকের জলছাপযুক্ত লেজারের কোনো হদিসই মিলছে না। রবীন্দ্রপ্রেমী মতিউর রহমান 22 বছর ধরে কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন সংগ্রহ করলেও সেগুলো নেয়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তাই নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষেই রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা গড়ে তুলেছেন তিনি। ঐতিহাসিক এই স্থাপনাটি শুধু 25শে বৈশাখ গুরুত্ব পাওয়ায় হতাশ রবীন্দ্রপ্রেমী ও ভক্তরা। ভালো বসার জায়গা, খাবার জায়গা, ওয়াশরুম এবং বিনোদনের মতো এমন ভালো কিছু দেখতে পায় না। নাগর নদীর তীরে প্রতিসর কাছারি বাড়িতে জাদুঘর স্থাপন করা হয় 2009 সালে, কিন্তু গত 15 বছরেও বিভিন্ন সুযোগ সুবিধা উন্নত হয়নি, অভিযোগ দর্শনার্থীদের। এরপরেও দূর দূরান্ত থেকে জাদুঘরে আসছেন রবীন্দ্রপ্রেমীরা। প্রায় প্রতিদিনই 70 জনের মতো দর্শক আসে। সবচেয়ে বেশি সরকারি ছুটিগুলোতে এবং ঈদুল আজহা, ঈদুল ফিতরে দর্শক আসে। দর্শকদের আকৃষ্ট করতে শীঘ্রই বড় পরিসরে প্রকল্প নেয়ার পরিকল্পনা চলছে, জানালেন কর্মকর্তারা। নওগাঁ জেলার যেই প্রত্নতাত্ত্বিক যে সাইটগুলো আছে প্রত্যেকটা সাইট নিয়েই একটি প্রজেক্ট করা যায় কিনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিষয়টি মানে চলমান প্রক্রিয়াধীন আছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রতিসরে আসেন 1891 সালে। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আর সহজ সরল প্রজারা তাকে মুগ্ধ করেন। মৃত্যুর 4 বছর আগে কবিগুরু শেষবারের মতো প্রতিসর থেকে বিদায় নেন 1941 সালের 7 আগস্ট। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, প্রতিসর, নওগাঁ। কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন নিয়ে আরও জানাতে এবার কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনে সেখানে কি আয়োজন রয়েছে? শিলাইদহতে যেহেতু রবীন্দ্র কুঠিবাড়ি রয়েছে, সেই ঐতিহাসিক নিদর্শনে কোনো ধরনের আয়োজন রয়েছে কি? হ্যাঁ, আসলে আজকে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এখানে 2 দিন ব্যাপী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিগুরুর জীবনকর্মের উপরে নাটিকা প্রদর্শনের মাধ্যম দিয়ে কিন্তু এই কবিগুরুকে স্মরণ করা হচ্ছে। তো আসলে এই জায়গাটিতে এখন একটি সাজ রব বিরাজ করছে। এখানে শেষ মুহূর্তে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সেগুলো কিন্তু খতিয়ে দেখছেন। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এটা প্রত্যেকবারই কিন্তু এই অনুষ্ঠানটি 3 দিনের আয়োজন করা হয়, কিন্তু আমরা যেটা জানি যে এই দেশব্যাপী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানকার পার্শ্ববর্তী যে উপজেলা খোকসা, সেখান থেকেও কিন্তু এই নির্বাচন সেখানেও অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে কিন্তু এই অনুষ্ঠানটিকে একদিনের কমিয়ে এনে 2 দিনে করা হয়েছে। তো আসলে এখন পর্যন্ত এখানকার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই অনুষ্ঠানকে নির্বিঘ্নে করতে কিন্তু এই অনুষ্ঠানটিকে নির্বিঘ্ন করতে কিন্তু এই জায়গাটিতে প্রায় 120 জন পোশাকধারী পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পোশাকে এবং আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু এখানে এই দায়িত্ব পালন করছেন। তো আসলে রবীন্দ্রনাথের সাথে আমরা যারা রবীন্দ্র প্রেমী আছে তাদের সাথে কথা বলেছিলাম যে রবীন্দ্রনাথের সাথে কিন্তু এই কুঠি বাড়িটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ রবীন্দ্রনাথের যে বিশ্ব কবি হিসাবে যে খ্যাতি, সেই খ্যাতির জন্য যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থর যে অনুবাদ, সেটি কিন্তু এই কুঠি বাড়ি থেকে তিনি রচনা করেছে,
অনুবাদ করেছিলেন এবং সেই সাথে কিন্তু আরও তার বিশ্বজয়ী অনেক কবিতা এবং উপন্যাস এই কুঠিবাড়ি থেকে তিনি লিখেছিলেন, যার কারণে কিন্তু এই কুঠিবাড়ি তার জীবনের সাথে যেমন জড়িয়ে এবং নিভৃত পল্লী এবং একেবারেই নির্জন হওয়ার কারণে কিন্তু এটি তার কাছে খুব প্রিয় ছিল, যার কারণে তিনি সুযোগ পেলে জমিদারির কাজের দেখাশোনার পাশাপাশিও কিন্তু তিনি সময় সুযোগ পেলে এখানে চলে আসতেন। তো আসলে সেই কারণে কিন্তু এখানকার গুরুত্ব অনেক, আর যার কারণে কিন্তু স্থানীয় যারা রবীন্দ্র প্রেমিতা আছে তারা কিন্তু বলছে যে এই কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ রূপে যে পর্যটন কেন্দ্র ঘোষণা করার দাবি তাদের, যেটা আসলে তারা দীর্ঘদিনের দাবি, এবং আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়েও তারা কিন্তু এই দাবি তুলেছেন। তো এই ছিল কুষ্টিয়ার যে 25শে বৈশাখ অনুষ্ঠান মালার সর্বশেষ সংবাদ। রবীন্দ্র জয়ন্তী উদযাপনের খবর কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রমাণ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনায়েদকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। অধিকতর তদন্তের জন্য প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। তাদেরকে 2 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অধ্যাপক নাদিরকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গত 10 ফেব্রুয়ারি অধ্যাপক নাদিরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এক শিক্ষার্থী। ওই শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে আরও 2 শিক্ষার্থীর। বাংলাদেশ বিমানের বহরে যোগ হতে পারে এয়ারবাসের নতুন 10টি উড়োজাহাজ, এমনই আভাস দিয়েছেন বিমানমন্ত্রী। সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে সাক্ষাতে ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলিন এয়ারবাস কেনার প্রস্তাব দেন। বিমানবন্দরের সিকিউরিটি ও গ্রাউন্ড হ্যান্ডলিং এর ক্ষেত্রেও মিলেছে সহযোগিতার আশ্বাস। এসব প্রস্তাব নিয়ে বিমানমন্ত্রী ফারুক খান বলেন, একই ধরনের উড়োজাহাজ না কিনে 2 ধরনের কিনলে ভালো হবে। বোয়িংয়ের চেয়ে কম মূল্য ও প্রযুক্তিগত সুবিধা থাকায় সরকার এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনা করছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। ফারুক খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে। এয়ারবাসও কনসিডার করছি, যাতে একই ধরনের প্লেন না কিনে 2 ধরনের প্লেন হলে আমাদের সুবিধা হতে পারে বিভিন্নভাবে। সেটার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা চলছে। বাংলাদেশ বিমানের অধীনে একটা ইভ্যালুয়েশন কমিটি করা হয়েছে। মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে পানিতে ডুবেছে চট্টগ্রাম। জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্প কতটা কাজে আসছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এদিকে গেল কয়েক বছর ধরে এই সংকট নিয়ে পরস্পরের দিকে আঙুল তুলে দায় সেরেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষ। তবে এবার একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে সংস্থা দুটি। 1 ঘন্টার বৃষ্টিতেই নগরীর প্রধান সড়ক ডুবেছে হাঁটু পানিতে। খাল নালা উপচে পানি ভোগান্তি বাড়িয়েছে সাধারণ মানুষের। একই সাথে প্রশ্ন উঠেছে প্রায় 8.5 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় 70% শেষ হলেও তাতে কতটা অগ্রগতি হয়েছে। এই প্রশ্নের উত্তরে নগরীর প্রধান 2 সেবা সংস্থা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতা আর প্রকল্প গ্রহণে অদক্ষতার বিষয়টি স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের চলাচল যানজট হবে কিনা সেই বিষয়টা যারা পরিকল্পনা করেন কিংবা বাস্তবায়ন করেন তারা চিন্তা করেন না। এখন দেশে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে নিজের আখের ফায়দা হলে সেটা তার তড়িগড়ি করে মেগা প্রজেক্টগুলো করা হয় মেগা চুরি করার জন্য। সমন্বয়হীনতার পাশাপাশি আন্তরিকতার একটা চরম অভাব বলে আমি মনে করি এই সেবা সংস্থাগুলো, এবং এখানে একটা অসুস্থ একটা প্রতিযোগিতার মতো দেখা যায় যে কার আগে কে প্রকল্প করে নিয়ে আসবে। গেল কয়েক বছর জলাবদ্ধতা নিয়ে সিডিএর নানা অসঙ্গতিকেই সামনে এনেছে সিটি কর্পোরেশন। অন্যদিকে সিডিএ বারবার বলেছে সিটি কর্পোরেশন খাল নালা পরিষ্কারের কর্মকাণ্ড নিয়মিত না চালানোয় জলজট কমেনি। তবে সম্প্রতি সিডিএর নতুন চেয়ারম্যান নিয়োগের পর সিটি কর্পোরেশনের সাথে দ্বৈরথ অবসানের আভাস মিলেছে। সিটি কর্পোরেশন এবং সিডিএ চট্টগ্রামের উন্নয়নের জন্য আমরা একজনের সম্পূরক পরিপূরক। আমরা উভয়ে মিলে পরিকল্পিত একটি চট্টগ্রাম গড়ে তুলব। ওনারা কথা দিয়েছেন, ওনারা যদি সেভাবে করে অন্ততপক্ষে পানি উঠবে, কিন্তু পানি দ্রুত নিষ্কাশিত হয়ে যাবে।
প্রকল্প শেষ হলে তারপর আমরা আস্তে আস্তে জলবদ্ধতা থেকে নিষ্কৃতি পাব। চট্টগ্রামে জলবদ্ধতা নিরসনে সিডিএর বাইরে পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশনের আরও 2টি প্রকল্প চলমান রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকিজের ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর এক সদস্য নিহত হয়েছেন। এ সময় বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার রুমার দার্জিলিং পাড়া থেকে কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়, তবে নিহতের পরিচয় জানা যায়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দার্জিলিং পাড়ায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালায়। টহল দল তল্লাশি চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় হয়। এ সময় কেএনএফ এর এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে কেএনএফ এর ব্যবহার করা 3টি AK-22 রাইফেল, একটি শটগান, 71 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি ড্রোন, 3টি জুম্মোল্যান্ডের পতাকা এবং ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। বিয়ের আশ্বাস ও ভ্রূণ হত্যার অভিযোগে ফেনী চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফেনীর পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ইকবাল হাসানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিয়ের আশ্বাস দিলেও এক পর্যায়ে নারীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কৌশলে ভ্রূণ হত্যা করা হয়। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে যোগাযোগ বন্ধ রাখেন ইকবাল হাসান। এই ঘটনায় মামলা করলে পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করে। দিন দিন দখল হচ্ছে ভোলার ইলিশা খাল। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাল দখল করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। যে খালে কয়েক বছর আগেও নৌকা চলত, তা এখন পরিণত হয়েছে নর্দমায়। নৌ চলাচল ও মাছ ধরা বন্ধ হয়েছে, ব্যাহত হচ্ছে সেচ। পরাণগঞ্জ থেকে বাবুরহাট পর্যন্ত ভোলার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করতে গিয়ে বিভিন্ন এলাকায় খাল ভরাট করে পানি প্রবাহ বন্ধ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে শহরের নাদের মিয়া বাস স্ট্যান্ড থেকে হাজিরহাট পর্যন্ত ইলিশা খালের অর্ধেকের বেশি অংশ ভরাট করে। এই খালে জোয়ার ভাটার ছিল, পানি আসতো যাইতো, কিন্তু এখন এই খালের এমন একটা পরিবেশ হয়েছে, রাস্তার কাজ হওয়ার পরে খালে কোনো জোয়ার ভাটা নেই, খালে পানি আসার কোনো সুযোগই নেই। সড়ক তৈরির ফলে খালটি সরু হয়ে 25-30 ফুট থেকে 7-8 ফুটে নেমে এসেছে। সাধারণ মানুষও খাল দখল করে ঘর বাইরে ও সেতু তৈরি করছে। যে খাল দিয়ে নৌকা চলত সেটি পরিণত হয়েছে নর্দমায়। মাছ পাওয়া যাচ্ছে না, দেয়া যাচ্ছে না সেচ। বদ্ধ পানিতে জন্ম নিচ্ছে মশা মাছি। এই খালটা অনেক চড়া ছিল, অনেক বড় ছিল। আগে নৌকা আসতো এই খালটা দিয়ে, অনেক লোকজন আসতো, অনেক ধান টান আসতো। খাল দখলের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ সদুত্তর দিতে পারেনি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সিসি ব্লক নির্মাণ ধরা ছিল, রিটেনিং ওয়াল ধরা ছিল, টোওয়াল ধরা ছিল। এই রিটেনিং ওয়াল, টোওয়াল, সিসি ব্লক দ্বারা সড়ক রক্ষার কারণে এখন এই সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে, যান চলাচল ভালো হয়েছে এবং সেফ জার্নি এনশিওর করা হয়েছে। এই অবৈধ দখলকারীদের আমরা তালিকা প্রণয়ন করার কাজ চলমান রয়েছে এবং তালিকা প্রণয়নের কাজ শেষ হলেই আমরা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী উচ্ছেদের কার্যক্রম নিব। শুধু ইলিশা খাল নয়, দৌলত খান, বুরহানুদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন খালের অন্তত 40 কিলোমিটার দখল করে সড়ক নির্মাণের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।